সুস্বাগতম দর্শক বন্ধুরা, আজকে আমরা সারা দিন শ্রীরামপুর ঘুরে দেখব পুরো শহরটা। প্রথমেই চলে যাব শ্রীরামপুর রাজবাড়ি, তারপর ওখান থেকে চলে যাব উইলিয়াম কেরির সমাধিক্ষেত্র, তারপর সেখান থেকে ড্যানিজ সেমেট্রি এবং সেখান থেকে দুপুরবেলা খাওয়ার জন্য যাব মুখার্জি রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছেন। আর তারপরে সবার লাস্টে যাব মাহেশের রথের উদ্দেশ্যে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শ্রীরামপুর যাওয়ার জন্য প্রথমেই আমরা চলে গেলাম সোদপুর স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে চলে গেলাম ব্যারাকপুর স্টেশনে। আমরা ব্যারাকপুর স্টেশন চলে এসেছি। তারপরে এখান থেকে আমরা ব্যারাকপুর ঘাটে যাবো। তো ব্যারাকপুর ঘাট থেকে আমরা তারপর নৌকো করে দেন শ্রীরামপুর লঞ্চ বা নৌ যাই হোক। থার্ড ক্যান্ডিডেট আগত। ব্যারাকপুর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমরা অটো পেয়ে গেলাম। অটো করে আমরা ব্যারাকপুর ফেরিঘাট যাব। ভাড়া হচ্ছে 15 টাকা পার হেড। চলে যাবো সোজা ফেরিঘাট, ওখান থেকে লঞ্চ। চলে এসেছি ব্যারাকপুরে ফেরিঘাট। 7 টাকা পার হেড টিকিট কেটে নিলাম ফেরির জন্য। দেন পার হয়ে শ্রীরামপুর, এই যে টিকিট। যা বুঝলাম এখানকার লঞ্চ ঘাটের থেকে লঞ্চটা ভালো, আর আমাদের পানিহাটি ফেরিঘাট অনেক ভালো, অনেক উন্নত মানের। এখানে এখনো বাঁশের বেড়া, মানে বাঁশের কাঠ দেওয়া, বাঁশের মাথা করা না, সাইডে তো কিছু নেই। ও হ্যাঁ, সাইডে কোনো ধার মানে রেলিং এর কোনো ব্যারিকেডও দেওয়া নেই আর কি। কোনো মতে বিপদ হওয়ার সম্ভাবনাটা বেশি, একটু সাবধানে আসবে তোমরা। এখান থেকে রীতিমতো আসার সময় এটাই মনে হচ্ছিল, সত্যি কথাই, যে কেন সাঁতারটা শিখলাম না। এখানে দেখতে পাচ্ছেন এটা রাসমঞ্চ রয়েছে, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স। একদম সামনে ওই যে আমার আঙ্গুল বরাবর ওখানে রয়েছে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স। আমরা ওখানে সামনে যখন ঘোরাফেরা করলাম বুঝতে পারিনি যে বাঁদিকের গলিতেই রয়েছে আমাদের শ্রীরামপুরের রাজবাড়ি। যেই গলিটা দিয়ে এখন আমি হাঁটছি, এটা হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ির বাইরের লুক। রয়েছে ভেতরটা অনেকটা সুন্দর, কিন্তু বাইরে থেকে তো অতটা কিছু দেখে বোঝা যায় না, তাও দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর রাজবাড়ির ঠিক সামনে। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ফর অনলি ফিল্ম শুটিং অনলি। ফোন করে জানতে পারলাম যে এখানে ফিল্ম শুটিং এর জন্যই ভেতরে ঢুকতে দেওয়া হয়, আর কিছু কিছু ক্ষেত্রে যদি কেউ ভিডিও করতে চায় তখন কিন্তু পার ঘন্টা মানে প্রতি ঘন্টা 1000 টাকা করে দিতে হবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। শ্রীরামপুর ঘাট থেকে বেরিয়ে একদম সিধা এসে ডান দিকে গলি, ওই গলি দিয়ে আমরা ঢুকলাম। ঢুকে আপাতত মিনিট 10 হবে না, হাঁটছি 5 মিনিট। আচ্ছা, ওই মিনিট 5-7 মিনিট হাঁটছি। আপাতত আমরা দাঁড়িয়ে আছি যে বিবেকানন্দ নিধি দা ইনস্টিটিউট অফ ভ্যালু ওরিয়েন্টেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, শ্রীরামপুরের এটার সামনে। আর পিছনে দেখালাম একটা রাসমঞ্চ রয়েছে। তবে এদিকে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যেখানেই আপনি যাবেন না কেন, রাসমঞ্চের আর্কিটেকচারাল স্ট্রাকচার সমস্ত কিছু সেম থাকে একদম। সেটা বিষ্ণুপুরে দেখুন, সেটা আপনি সোদপুরে দেখুন, বা সেটা খড়দায় দেখুন, বা সেটা শ্রীরামপুরে এসে দেখুন, সব জায়গায় আর্কিটেকচারাল টেক্সচার বা গঠনশৈলী কাঠামো সব একই রকম থাকে। শ্রীরামপুর রাজবাড়ির সামনে থেকে আমরা পুনরায় হেঁটে চলে আসলাম শ্রীরামপুর ঘাটে, অর্থাৎ ফেরিঘাটে। সেখান থেকে টোটো ধরে 10 টাকা পার হেড টোটো ভাড়া নিল। টোটো করে আমরা চলে গেলাম শ্রীরামপুর কলেজে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু রবিবার ছিল, সেহেতু আমরা শ্রীরামপুর রাজবাড়িতেও দেখলাম যে কোনো কর্মচারী নেই। এবার কর্মচারীদের হয়তো রিকোয়েস্ট করলে ভেতরে ঢুকতে দিতে পারতো 5-7 মিনিটের জন্য, কিন্তু সেই সুযোগটা আমরা পাইনি। আর শ্রীরামপুর কলেজে গিয়েও কিন্তু আমরা রোববার বলে ভেতরে ঢুকতে পারিনি।
এটি হলো দানিশ সেমেট্রি অফ শ্রীরামপুর। 1755 থেকে 1845 সালের মধ্যে এখানে দানিশ কলোনি তৈরি হয়। দানিশরা ইন্ডিয়া ছেড়ে যায় 1845 সালে, আর সেই 1845 সালের পর থেকেই এই সেমেট্রিতে নতুন কোনো কবরখানা তৈরি করা হয়নি। এই ডেনমার্ক ইন্ডিয়াতে যাত্রা শুরু করে, ইন্ডিয়াতে বলা ভুল হবে, শ্রীরামপুরে যাত্রা শুরু করে রিভারসাইড গভর্নমেন্ট রেস্ট হাউস দিয়ে। সেটা সালটা হলো সম্ভবত 1786। ইনফ্যাক্ট দানিশ কিং ফ্রেডেরিক নাম অনুসারে এটার নামকরণ, অর্থাৎ শ্রীরামপুর শহরের নামকরণ করা হয় ফ্রেডেরিক্স নগর। 1845 সালে ব্রিটিশদের হাতে এই শ্রীরামপুর শহরকে তুলে দেয় দানিশরা। এরপরেই আমরা পায়ে হেঁটে চলে গেলাম উইলিয়াম কেরির সমাধিক্ষেত্র দেখতে। এই উইলিয়াম কেরি হলো সেই ব্যক্তি যিনি শ্রীরামপুর কলেজ তৈরি করেছেন, যিনি শ্রীরামপুর শহরকে নতুন শ্রীরামপুরের রূপ দিয়েছেন। উইলিয়াম কেরি শুধু একা নয়, তার সঙ্গে ছিল জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। উইলিয়াম কেরি পরলোক গমন করেন জুন 9 তারিখে 1834 সালে, বর্তমানে শ্রীরামপুর আর তখনকার দিনের ফ্রেডরিক্স নগরে। এরপরেই আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, আর আমরা চলে গেলাম লাঞ্চ করতে মুখার্জি রেস্টুরেন্টে, শ্রীরামপুরের 1 নম্বর রেস্টুরেন্ট মুখার্জি রেস্টুরেন্টে। প্রথমে আমরা গিয়ে নাম লেখালাম। নাম লেখানোর পরে প্রায় ঘন্টা নয়, ওই আধ ঘন্টা 45 মিনিট মতো দাঁড়াতে হয়েছিল, অর্থাৎ অপেক্ষা করতে হয়েছিল, কারণ বেশ ভিড় ছিল। আর আমি যা শুনলাম ওখানে প্রতিদিনই নিয়ার অ্যাবাউট সেম কাইন্ড অফ ভিড় থাকে। কিন্তু চলুন আগে আপনাদের মুখার্জি রেস্টুরেন্টের ভেতরটা একটু ঘুরিয়ে আনি, তারপর বলছি আমরা কি খেলাম বা কি অর্ডার করলাম। স্বাদে গন্ধে ভরপুর যাকে বলে, এই বিরিয়ানিটা হলো তার 1 নম্বর উদাহরণ। যেরকম গন্ধ সেরকম সুস্বাদু। প্রথমে যখন বিরিয়ানিটা আসলো তখন মাংসটা না দেখতে পাইনি, অর্থাৎ মানে বিরিয়ানির ভাতের মধ্যে মাংসটা ছিল বুঝতে পারিনি। যখন একটুখানি সরালাম, মানে বিশাল বড় একটা মাংস আর তার সাথে একটা বিশাল বড় একটা আলু, মানে আলুর পিসও যেমন বড়, মাংসের পিসও বড়। প্রায় আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, মানে মাংস যেরকম সেদ্ধ হয়েছে সেরকম স্বাদ, সাথে বিরিয়ানিতে ঘিয়ের গন্ধ, ঘিয়ের স্বাদ, এভরিথিং যতটা রিকোয়ারমেন্ট ছিল বা যতটা রিকোয়ারমেন্ট পারফেকশানে থাকে, আমার কিন্তু ম্যাক্সিমামটাই লেগেছে এই বিরিয়ানির মধ্যে। আমি কিন্তু সাজেস্ট করব দাদা বৌদির বিরিয়ানি তো অবশ্যই খাবেন, ঠিকই আছে, কিন্তু তার পাশাপাশি একবার মুখার্জি রেস্টুরেন্টে এসেও বিরিয়ানিটা ট্রাই করবেন। সেটা মটন বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি হোক। মটন বিরিয়ানি 290 টাকা আর চিকেন বিরিয়ানি 240 টাকা, কিন্তু স্বাদ আমার মতে দাদা বৌদির থেকে অনেক অনেক বেটার। এটা আমি আমার দিক থেকে বলছি, অ্যাকর্ডিং টু মি। অনেকের কাছে অনেক রকম মন্তব্য থাকতেই পারে, কিন্তু আমার কাছে দাদা বৌদির থেকে মুখার্জি বিরিয়ানি অনেকটাই বেটার লেগেছে। বিশাল বড় একটা আলুর সাইজ, এত বড় রাইসের কোয়ান্টিটিও ভালো, আর মাংসের পরিমাণে মাংসের পিসটা কিন্তু অনেকটা বড়, কিন্তু এতটা সেদ্ধ হয়েছে যে হাত থেকে মাংসগুলো খুলে গিয়েছে। ওই কারণে দেখাতে পারছি না যে কত বড় মাংসের পিসটা, কারণ এই রিজিয়ানটা অনেকে এইখানটা একটা দেখা, এই রিজিয়ানটা পুরোটাই মাংস রয়েছে, পুরোটা। এবার মাংস দিয়ে একটুখানি খেয়ে দিই কেমন লাগে। এটা হাত দিয়ে খেতে হচ্ছে, চামচ দিয়ে নিতে পারছি না। দাঁড়িয়ে রয়েছি মুখার্জি রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে। ওই যে আমার পেছনে এইখানটাতে হচ্ছে মুখার্জি রেস্টুরেন্ট, আর দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মুখার্জি রেস্টুরেন্টের ঠিক অপোজিটে। বক্তব্য হচ্ছে বেরোলাম খেয়ে দে, আর রিভিউ হচ্ছে দাদা বৌদির থেকে ফার 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 বেটার। তবে একটা কথা, যে রাইসের কোয়ান্টিটিটা হয়তো দাদা বৌদিতে একটু বেশি, কিন্তু টেস্ট বা মাংসের দিক থেকে আমার কিন্তু মুখার্জিকে আমি যদি 10-এ 10 দিই, দাদা বৌদিকে 9.2, 9.1 অথবা 9 এরকম হয়তো মার্কস দেবো। দাদা বৌদি বিরিয়ানিতে খেয়েছিস, আর মুখার্জির বিরিয়ানিও আজকে খেলি, তো তোর কাছে কী মনে হয় কোনটা বেটার? তো ব্যাপারটা হলো মানে যেটা টেস্ট, যেটা মেন যে রাইসের টেস্ট বা ওই রাইসের মশলার টেস্ট, যেটা হ্যাঁ এখানে ফার বেটার।
তাহলে মানে কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা পয়েন্টে যে স্ক্যামটা হয়েছে ওটা হচ্ছে মাংসের পিস যেটা পড়েছে ওই মানে স্ক্যাম না, ওটা হচ্ছে তোর সলিড পড়ে গেছে। এবার ওরও তাই, আমিও তাই সলিড মাংস একদম খেতে পারি না, মানে এটা আমাদের অক্ষমতা যে আমরা সলিড মাংস একদমই খেতে পারি না। আর ছিবড়ে ছিবড়ে হয়। হ্যাঁ অবশ্যই দাদা বৌদির কোয়ালিটি বিশাল ভালো, ঠিক আছে, অবশ্যই বিশাল ভালো, এমনি এমনিতে এত নাম করেনি। কিন্তু আমার কেন জানি না মুখার্জির বিরিয়ানির কোয়ালিটি প্রচণ্ড ভালো লাগলো, প্রচণ্ড। বিশেষ করে ঘিয়ের গন্ধ, মানে ঘিয়ের গন্ধটা আলাদাই লেগেছে না। রাইসটা খুবই ভালো ছিল, রাইসটা প্রচণ্ড ভালো। মাংসটা সবথেকে বড় কথা, মাংসটা এত লেভেলে সিদ্ধ ছিল। সম্বিত তো ওই যে পেছনে সম্বিত আসছে, কোথায় গেল সম্বিত? এই যে ও তো ট্যালেন্টেড পাবলিক আমাদের, ও লেগ পিস চামচ দিয়ে ছাড়িয়ে, সম্বিত চামচ দিয়ে পুরো হাড় থেকে মাংসটা ছাড়িয়ে ছাড়িয়ে খেলো। স্পুন কোনো এক আঙ্গুল হাত লাগায়নি, এক আঙ্গুল না, কাঁটা চামচ না বা কোনো চাকু না, জাস্ট নর্মাল স্পুন। হ্যাঁ মানে এতটা লেভেলে সিদ্ধ হয়েছিল, ঠিক আছে। তো আমি কিন্তু ভীষণ মানে প্রচণ্ডভাবে প্লিজড এই বিরিয়ানিটা খেয়ে। আমি মাটন খেয়েছি আর ওরা হচ্ছে চিকেন বিরিয়ানি খেয়েছে। আমার একটা দুঃখ আছে বিরিয়ানি সম্পর্কে, চাটনি দেয়নি। হ্যাঁ এইটা একটা প্লাস পয়েন্ট সেটা দাদা বৌদিতে কিন্তু চাটনি দেয়, এখানে চাটনিটা দেয়নি। আর একটা জিনিস, এটা দাদা বৌদিতে হয়তো মাংসের পিসটা আরেকটু বড় দেয় নাকি, আরেকটু বড় দেয়, এখানে একটু ছোট, ঠিক আছে। তবু ওভারঅল আমি তাও যদি 10-এ রেটিং দিতে বলেন, আমি কিন্তু দাদা বৌদিকে যদি 8 বা 9 দিই, একে কিন্তু 10-এ 9.5, 10-এ 10ও দিতে পারি, এতটাই ভালো লেগেছে। চলো তাহলে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় সম্বিত? জগন্নাথ মন্দির। আমাদের নেক্সট ডেস্টিনেশন জগন্নাথ মন্দির। খাওয়া দাওয়া সেরে আবার আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মাহেশের রথের উদ্দেশ্যে, অর্থাৎ মাহেশের রথ দেখতে, সাথে জগন্নাথ মন্দির দর্শন করতে। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু পুরো শহরটাই ঘুরলাম পায়ে হেঁটে। একটা টোটো নিয়েছিলাম অনলি শ্রীরামপুর কলেজ যাওয়ার জন্য, ফ্রম শ্রীরামপুর রাজবাড়ি। তারপরে শ্রীরামপুর কলেজে যাওয়ার পর থেকে আমরা পুরো শহরটাই কিন্তু ঘুরলাম পায়ে হেঁটে, উইদাউট এনি ভেহিকেল। সো আপনারা চাইলে টোটো বা অটো করে ঘুরতে পারেন, আমি আমার কথাটা বললাম। চলে আসি এবার প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আমরা এরপর চলে গেলাম মাহেশের রথের উদ্দেশ্যে, মাহেশের রথ দেখতে। এই হচ্ছে মাহেশের রথ, এই রথটাই বেরোয় রথযাত্রার দিন। আর এই হলো জগন্নাথ মন্দির। এই মন্দিরের ঠাকুর যিনি বসে রয়েছেন জগন্নাথ দেব, তাকেই রথে উপস্থাপন করা হয়। এখানে ভোগও দেওয়া হয়, কিন্তু সেটা দুপুরবেলা, অর্থাৎ হয়তো 12টা থেকে 2টোর মধ্যে বা সামথিং ওরকম অ্যারাউন্ড টাইমে। আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা কিন্তু ভোগ পাইনি। এটা একটা ইনফরমেশান। আরেকটা হচ্ছে, আমরা ভেবেছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাব, কিন্তু সেই প্ল্যানটা হয়নি। তার কারণ হচ্ছে আমরা খেয়ে দিয়ে উঠতেই 4:30 বেশি হয়ে গেছিলো, তাই যেতে পারিনি। কারণ অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ওটা 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, আর সোমবার দিন বন্ধ থাকে। আপনারা গেলে রোববার থেকে শনিবার যেতে পারেন উইদাউট সোমবার, আর গেলে বিকেল 4টের মধ্যেই যাবেন। আজকের গোটা একটা দিন আমরা কাটালাম শ্রীরামপুর শহরে। বিশ্বাস করুন, কলকাতাকে আমরা হেরিটেজ বলি ঠিকই, হেরিটেজ কলকাতা বলি অবশ্যই, সেটা ঠিকই আছে, কিন্তু আমার কাছে কিন্তু আজকে শ্রীরামপুর শহরটা পুরোটা ঘুরে মনে হলো যে হয়তো কিছু ক্ষেত্রে হয়তো শ্রীরামপুরে এখনও হেরিটেজ জিনিসটা কলকাতার থেকে 1% বা 0.1% হলেও একটু বেশি রয়েছে। কলকাতা অনেক উন্নত হয়ে গিয়েছে, অনেক ডেভেলপ হয়ে গিয়েছে, কিন্তু শ্রীরামপুরে কিন্তু এখনও কানায় কানায় রয়েছে 1800 সালের বা 1900 সালের ছাপ। এটা কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আপনারা শ্রীরামপুর অবশ্যই আসবেন, জায়গাটা খুব সুন্দর, অনেক কিছু দেখার জায়গা রয়েছে, অনেক কিছু বোঝার জায়গা রয়েছে, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই শ্রীরামপুরকে কেন্দ্র করে। বুঝতেই পারছেন, শ্রীরামপুরকে পশ্চিমবঙ্গের ডেনমার্ক বলা হয়, এমনি এমনি তো নয়। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলি, আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কন্টেন্টে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ভিডিওটা দেখছেন এবং ভালো লাগছে, তারা অবশ্যই শেয়ার করবেন নিজেদের বন্ধুবান্ধব অথবা ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
আর যেটা আমি প্রত্যেকটা ভিডিওর শেষে বলি সেটা হচ্ছে নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ভালো থাকা এবং ভালো রাখা আমাদের প্রত্যেকের জন্য খুব দরকার। চলি আজকের মতো এখানেই ইতি। দেখা হচ্ছে নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওতে।